দেখো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লখনৌ চুক্তি। 1916 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। লখনৌ চুক্তির বেশ কিছু শর্ত ছিল, কংগ্রেসের কিছু দাবি দেওয়া ছিল, কিছু প্রতিশ্রুতি ছিল, মুসলিম লীগের কিছু শর্ত ছিল। আচ্ছা, চুক্তি কখন সম্পাদন হয়? একটা জাতি, একটা দল, সে রাজনৈতিক দল হতে পারে, কোনো একটা সংগঠন বা সাধারণ মানুষ কখন কারোর সঙ্গে কোনো চুক্তিতে যায় বা চুক্তি সম্পাদনে অগ্রণী হয়, কোন পরিস্থিতিতে? অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করি। হতে পারে যে কিছুদিন আমরা লড়াই করেছি সাধ্যমতো, তারপরে আমরা শত্রুর সঙ্গে মোকাবেলা করতে করতে ক্লান্ত। যখন আমাদের সঞ্চিত সমস্ত অর্থ, ক্ষমতা সব শেষ, সেই পরিস্থিতিতে আমরা আমাদের শত্রুর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করি এবং শত্রুর চাপানো শর্তাবলী আমরা চুক্তি হিসাবে নিই, মূলত মানতে বাধ্য হয়। এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হতে পারে, যখন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাইছি এবং সঙ্গে এই অনুভব করছি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার একলা চলো, অর্থাৎ আমার যে ক্ষমতা আছে, যে আমার সম্পদ রয়েছে, সেটা যথেষ্ট নয়। তখন আমি আমার দ্বিতীয় কারোর কাছে আমি সাহায্য নেবো, সেটা আর্থিকভাবে হোক বা ক্ষমতার দিক থেকে হোক। সেই পরিস্থিতিতে আমরা চুক্তি সম্পাদনের কথা ভাবতে পারি। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে কোন পরিস্থিতিতে কংগ্রেস এবং মুসলিম লীগ লখনৌ চুক্তির কথা ভাবলো। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘকালীন পরিস্থিতির ফলাফল। দেখো, লখনৌ চুক্তির প্রথম শর্ত হচ্ছে যে কংগ্রেস এবং মুসলিম লীগ যৌথভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক দাবি পেশ করতে সম্মত হয়। এখানে দেখো লেখা আছে যে যৌথভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক দাবি পেশ করতে সম্মত হয়। তাহলে লখনৌ চুক্তি সম্পাদনের আগে পর্যন্ত কংগ্রেস এবং মুসলিম লীগ এক ছাতার তলায় ছিল না। তাহলে কোন পরিস্থিতিতে তাদেরকে আবার যৌথভাবে আন্দোলন করতে হবে, এই চেতনার জন্ম দেয়? কোন পরিস্থিতিতে? দেখো, এটার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন। আমরা জানি যে সাম্রাজ্যবাদী সরকার, ব্রিটিশ সরকার নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থকে চরিতার্থ করার জন্য 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেছিল। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পরিকল্পনা আমাদের সামনে রাখা হয়েছিল। এই পরিকল্পনা বলা হয়েছিল যে সরকারি তরফে যুক্তি দেখানো হয়েছিল যে পূর্ববঙ্গ এবং কলকাতা, পূর্ববঙ্গ অধ্যুষিত মানুষেরা শাসনতান্ত্রিক সুবিধা ঠিকমতো পাচ্ছে না। কলকাতাতে বসে সুদূর পূর্ববঙ্গে সুবা বাংলায় শাসন পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই বাংলাকে যদি ভাগ করা হয় তাহলে পূর্ববঙ্গের মানুষ উন্নত পরিষেবা পাবে। কিন্তু এটা প্রকৃত কারণ নয়, এটা হচ্ছে লোক দেখানো কারণ। প্রকৃত কারণ হচ্ছে যে তৎকালীন সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সমস্ত আন্দোলনের চালিকা শক্তি বাংলা এবং পাঞ্জাব। সমস্ত আন্দোলনের চালিকা শক্তি ছিল বাংলা এবং পাঞ্জাব। তাই সাম্রাজ্যবাদী সরকার অনুভব করলেন যে যদি বাংলাকে বিভক্ত করে দেওয়া হয় তাহলে বাংলার শক্তিকে পুরোপুরি বিভাজিত করা সম্ভব। অনেকটা জয় একসাথে আমরা থাকি, তাহলে সেক্ষেত্রে আমার পারিপার্শ্বিক বা আমার পাশের বাড়ির লোকজন আমার ধরো কাকাকে বললো, আরে জয়েন্ট ফ্যামিলিতে থেকে কী হবে, কোনো একটা কান ভাঙানি দিয়ে দিনরাত জয়েন্ট ফ্যামিলিটাকে কীভাবে ধ্বংস করা যায়। উদ্দেশ্য কিন্তু অন্যরকম। উদ্দেশ্য হচ্ছে যে একতা এবং যে ঐক্যবদ্ধতা নিয়ে একটা জয়েন্ট ফ্যামিলি সব দিক থেকে তাদের শ্রীবৃদ্ধি ঘটাচ্ছিল, সেই পথটাকে, সেই অগ্রগতির পথে বাধা দেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে সেই স্থলে একটা নতুন যুক্তি রাখলো, মানে লোক দেখানো যুক্তি, সেটা হচ্ছে শাসনতান্ত্রিক সুবিধার কথা। যাই হোক, আমাদের এখন বঙ্গভঙ্গের বিষয়টা আলোচনার প্রসঙ্গ নয়। যখন বঙ্গভঙ্গের কথা বলা হয়েছিল তখন মুসলিম সমাজকে এই কথা স্বৈরাচারী ব্রিটিশ সরকার বোঝানোর চেষ্টা করেছিলেন যে বঙ্গভঙ্গ যদি ভাগ হয়, যদি বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যকর হয়, তাহলে পূর্ববঙ্গের মুসলিম অধ্যুষিত মানুষ সরকারি সমস্ত চাকরিতে অংশগ্রহণ করতে পারবে, তারা হিন্দুদের নিয়ন্ত্রণ থেকে বাঁচতে পারবে, তারা শাসন কার্যের সামনের সারিতে অবস্থান করতে পারবে। সো এই সকল কারণগুলির জন্য মুসলিম সমাজকে
হিন্দুদের থেকে একটা দূরে সরিয়ে রাখার প্রয়াস ব্রিটিশদের দ্বারা করা হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, শুধু তাই না, 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ মদতে, 1906 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ মদতে আমরা জানি ঢাকাতে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সলিমুল্লাহ খাঁ এবং আগা খানের নেতৃত্বে। তো এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল যে কংগ্রেসকে দুর্বল করে দেওয়া, অতি অবশ্যই কংগ্রেসকে দুর্বল করে দেওয়া, বিভাজন এবং শাসন নীতিকে অবলম্বন করে ভারতের একতা এবং ঐক্যবদ্ধতার পথে ফাটল সৃষ্টি করা। তো সেই উদ্দেশ্যে তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা। এখন ঘটনা ঘটেছিল যে 1912 খ্রিস্টাব্দে, 1906 থেকে 1912 পর্যন্ত 6 বছর এই মুসলিম লীগের নেতৃত্ব ছিল আগা খাঁ, সলিমুল্লাহ খাঁ সহ অন্যান্য তদানীতন আলিগড় কলেজের অধ্যক্ষ লর্ড মিন্টো, অর্চিবাল্ড, এই সমস্ত ব্যক্তিদের হাতে মুসলিম লীগের দায়িত্ব ছিল। কিন্তু ঠিক তার 6 বছর পর অর্থাৎ 1912 খ্রিস্টাব্দে মুসলিম লীগের বেশ কিছু প্রগতিশীল মানুষ যারা একতা এবং ঐক্যবদ্ধতার সাথে সম্মিলিতভাবে কাজ করার বাসনা রাখতেন, যারা হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে কথা বলতেন, যারা অস্পৃশ্যতার বিরুদ্ধে ছিলেন, সেই সকল মানুষ যারা জাতীয় কংগ্রেসের, যারা মুসলিম সমাজের যুবক দল হিসেবে পরিচিত, মোহাম্মদ আলী, শওকত আলী, ওয়াজির হাসান, হজরত মোহানি, হাকিম আজমাল খান, ফজলুল হক সহ একাধিক ব্যক্তিবর্গ, তারা মুসলিম লীগের দায়িত্বটা নিজেদের হাতে কেড়ে নেয়। প্রথমেই বলেছিলাম যে তারা ছিলেন প্রগতিশীল মানুষ। তো তাদের মধ্যে ধারণা, তাদের মধ্যে বাসনা ছিল যে আমরা একতা ঐক্যবদ্ধতার সাথে সম্মিলিতভাবে হিন্দু মুসলিম একসাথে কাজ করব এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে জোরদার করব। তো যখন জাতীয় মুসলিম লীগের প্রগতিশীল নেতারা মুসলিম লীগের প্রাচীনপন্থী গোড়াপন্থী নেতাদের কাছ থেকে মুসলিম লীগের দায়িত্ব নিজের হাতে নিলেন, খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের সঙ্গে মুসলিমদের একটা মেলবন্ধনের একটা যোগসূত্র কিন্তু সেই সময়, সেই পরিস্থিতি, সেই পটভূমি কিন্তু তৈরি হয়েছিল। নেক্সট হচ্ছে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে। আমরা জানি 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী দুটি ভাগে বিভাজিত হয়। এই জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন রাসবিহারী ঘোষ। তো 1907 খ্রিস্টাব্দে আমরা দেখলাম যে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীরা আলাদা হয়ে গেল। কেন আলাদা হলো না, বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল, স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলন, এবং বঙ্গভঙ্গের প্রসঙ্গক্রমে একটা কথা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে স্বরাজ। স্বরাজ বলতে জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতারা স্বায়ত্ত শাসনকে বুঝত, অন্যদিকে চরমপন্থীদের ভাষায় স্বরাজের অর্থ হচ্ছে যে পূর্ণ স্বাধীনতা। তো এই স্বরাজের মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপরেখা কেমন হবে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কী হবে, স্বরাজ না পূর্ণ স্বাধীনতা, এটা নিয়ে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এবং তার কুইক অ্যাকশন হিসেবে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায়। যখনই কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে বিচ্ছিন্ন হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে কংগ্রেসের চরমপন্থী নেতৃবৃন্দ প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে, প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দ চেয়েছিল যে ব্রিটিশদের শত্রু দেশের সঙ্গে যোগাযোগ করে যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনকে জোরদার করা যায়। অন্যদিকে নরমপন্থী নেতারা এই সময় কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম ব্রিটিশ বিরোধী শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি। একদিকে তোমার যুদ্ধকালীন করভার, সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের পরিমাণ হাহাকার করে বাড়ছে। ঠিক সেই পরিস্থিতিতে মানুষ নাজেহাল, জনজীবন স্তব্ধ, জাতীয় আন্দোলন একেবারে গতিহীন। সেই পরিস্থিতিতে মানুষ কোনো নেতার উপর আর ভরসা করতে পারেনি। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে 1915 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি ফিরে এসে ব্রিটিশদের পক্ষ নিয়ে ব্রিটিশদেরকে প্রথম বিশ্বযুদ্ধে সেনা সরবরাহের দায়িত্বে ছিলেন গান্ধীজি এবং তিলক। অ্যানি বেসান্তকে সেই সময় দেখা যায় পুরোপুরি ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় অবস্থায় বসে রয়েছেন। চরমপন্থী নেতারাও জাতীয় জনজীবনের খুব একটা সুরাহা বের করতে পারছে না। সেই মুহূর্তে একটা দম বন্ধ করার পরিস্থিতি তৈরি হচ্ছে, মানুষ নাজেহাল। তাদের অবতার কে তাদেরকে এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে
কে আবার নতুন করে আশার আলো দেখাবে, তারা নতুন পথের সন্ধানে ছিল। ঠিক সেই মুহূর্তে জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতারা তথা জাতীয় কংগ্রেসের নেতারা এবং মুসলিম লীগের নেতারা এই কথা অনুভব করতে পারে যে আমাদেরকে একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। ঠিক তারপরে যখন বঙ্গভঙ্গ রদ হচ্ছে, কিছুকাল সাময়িক পর 1911 সালে যখন বঙ্গভঙ্গের পরিকল্পনাকে বাতিল করা হয়, সেই মুহূর্তে মুসলিম সমাজ ক্রুদ্ধ হয়। মুসলিম সমাজ ক্রুদ্ধ হচ্ছে কিসের জন্য? কারণ ব্রিটিশরা মুসলিমদেরকে বলেছিল যে যদি বঙ্গভঙ্গের পরিকল্পনাকে কার্যকর করা যায় তাহলে পূর্ববঙ্গের ব্যাটল নেতৃত্ব মুসলিমদের হাতেই থাকবে। কিন্তু যখন বঙ্গভঙ্গের পরিকল্পনা বাতিল হচ্ছে, মুসলিম সমাজ ব্রিটিশদের প্রতি ক্রুদ্ধ হলো। কেন না, তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না। তার মানে ব্রিটিশদের সাথে লড়াই করে মুসলিমরা তাদের দাবি দাওয়া পূরণে নামবে। এই জন্য তাদেরকে যদি সম্মিলিতভাবে কংগ্রেসের সঙ্গে আন্দোলন করতে হয়, সম্মিলিতভাবে যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনকে প্রবল জোরদার করতে হয়, তারা করবে। তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে। প্রগতিশীল নেতা মৌলানা আবুল কালাম আজাদের আল হিলাল পত্রিকার উপর নিষেধাজ্ঞা জারি হয়, মোহাম্মদ আলীর কমরেড পত্রিকার উপর নিষেধাজ্ঞা জারি হয়। এই পরিস্থিতিতে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে মিলনের সম্ভাবনা দেখা দেয় এবং তারা স্থির করে যে আমরা একতার সাথে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে 1916 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বলা হয়েছিল যে কংগ্রেস এবং মুসলিম লীগ যৌথভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক দাবি পেশ করতে সম্মত হবে। তার মানে ব্রিটিশ বিরোধী সমস্ত আন্দোলনকে তারা একসাথে পরিচালনা করবে। তাদের যা কিছু দাবি দেওয়া আছে তারা একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে সেই দাবি দাওয়াগুলোকে পূরণের দিকে ধাবিত হবে। দুই হচ্ছে মুসলিম লীগ কংগ্রেসের স্বরাজের আদর্শ মেনে নেন। এই যে স্বরাজের কথা আলোচিত হয়েছে, আমি প্রথমেই বললাম যে নরমপন্থীরা স্বরাজ বলতে বুঝতেন আর স্বায়ত্তশাসন, অন্যদিকে চরমপন্থীরা স্বরাজ বলতে বুঝতেন পূর্ণ স্বাধীনতা। তো এই স্বরাজের আদর্শ আপাতত দৃষ্টিতে এটা স্বায়ত্তশাসন। 1916 সালের পটভূমিতে দাঁড়িয়ে স্বরাজ মানে হচ্ছে স্বায়ত্তশাসন। তো এই মুসলিম লীগ কংগ্রেসের স্বরাজের আদর্শ মেনে নেয় যে আমরা স্বায়ত্তশাসনের কথা মেনে নেব। স্বায়ত্তশাসন মানে হচ্ছে কারোর আন্ডারে আমাদেরকে আংশিক কিছু ক্ষমতা দেওয়া। থার্ড হচ্ছে কংগ্রেস মুসলিম লীগের পৃথক নির্বাচন ব্যবস্থাকে মেনে নেয়। পৃথক নির্বাচন ব্যবস্থাকে মেনে নেয়। দেখো, যখন একটা সাম্প্রদায়িক সরকার তোমার কাছে বিভাজন এবং শাসন নীতি অবলম্বন করবে, তুমি যতই চেষ্টা করো একতা এবং ঐক্যবদ্ধতাকে হাতিয়ার করার, তোমার মনের মধ্যে যেটা ঢোকানো হয়েছে সেটা কিন্তু থাকবে। কারণ ব্রিটিশরা চেয়েছিল যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা জাতিগত বিদ্বেষ তৈরি করা, যার বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি মুসলিম লীগের এই দাবিটাতে। এখানে কি দাবি করা হচ্ছে? কংগ্রেস মুসলিম লীগের পৃথক নির্বাচন ব্যবস্থাকে মেনে নেওয়া হচ্ছে। ওই যে বলেছিলাম যে বঙ্গভঙ্গের সময় মুসলিমদেরকে বোঝানো হয়েছিল যে হিন্দুদের রাজত্বকালে মুসলিমরা সর্বশান্ত এবং তাদের ভবিষ্যৎ হিন্দুদের হাতে সুরক্ষিত নয়। ভারতবর্ষে তাদের চেতনা, তাদের সব কিছু সুপ্ত বাসনাকে জাগ্রত রাখার জন্য হিন্দুদের কবল থেকে তাদেরকে বাঁচতে হবে, তাদের নিয়ন্ত্রণ মুক্ত হতে হবে। তো তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এখানে। কংগ্রেস মুসলিম লীগের পৃথক নির্বাচন ব্যবস্থাকে মেনে নিচ্ছে, মানে মুসলিম লীগ দাবি করছেন যে আমরা পৃথক নির্বাচন চাইছি। দেখো, পৃথক নির্বাচন চাইছে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় আইনসভায় 1/3 সদস্য হবে মুসলিম। অর্থাৎ কতজন মুসলিম সদস্য পার্লামেন্টে যাবে তার সেই সংরক্ষণ ব্যবস্থাটা মুসলিম লীগ এখানে চাইল এবং কংগ্রেস সেই সিদ্ধান্তর কাছে 10 এবং দেশের স্বার্থে এই সাম্প্রদায়িক একটা প্রস্তাবে নিজেদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। আমরা দেখব যে এটা নিয়ে পরবর্তীকালে ঐতিহাসিক বিভিন্ন মত দিয়েছেন। শুধুমাত্র কেন্দ্রীয় আইনসভাতেই নয়, প্রাদেশিক আইনসভাতেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ সংখ্যা মানে মুসলিম সদস্যের সংখ্যা নির্দিষ্ট হবে, এই কথাও স্থির হয়। তো সব দিক পর্যালোচনা করে বলা যায় যে ডক্টর বিপিনচন্দ্র মন্তব্য করছেন যে হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে লখনৌ চুক্তি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই চুক্তি প্রমাণ করে যে দীর্ঘদিনের তিক্ততা থাকা সত্ত্বেও দুটো জাতি আলাদা বা ভিন্নতর নয়,
দেশ ও দশের স্বার্থে জাতীয় প্রয়োজনে দুটো দল, দুটো গোষ্ঠী, দুটো সম্প্রদায় একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে দ্বিতীয়বার ভাববে না। এই বার্তাটা ব্রিটিশদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল লখনৌ চুক্তির মাধ্যমে। গান্ধীজি এই লখনৌ চুক্তির প্রসঙ্গে মন্তব্য করছেন যে লখনৌ চুক্তিতে সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। লখনৌ চুক্তি ছিল শিক্ষিত হিন্দু আর শিক্ষিত মুসলিমদের একটা বোঝাপড়া মাত্র, একটা বোঝাপড়া, মানে একটা চুক্তি, একটা গোল টেবিলের মধ্যে কিছু চা পান করতে করতে একটা বোঝাপড়া, একটা চুক্তি, একটা আলোচনা, এর বাইরে কিছু নয়। গান্ধীজির ভাষায় সাধারণ জনজীবনের উপর লখনৌ চুক্তির কোনো প্রভাব ছিলই না। থার্ড, রমেশচন্দ্র মজুমদার একটা মন্তব্য করেছেন যে লখনৌ চুক্তি ভারতবর্ষের ইতিহাসে সাম্প্রদায়িকতার পুনরাগমনের দ্বার উন্মুক্ত হয়ে রেখেছিল। সত্যি তাই। এই যে এখানে বলা হচ্ছে যে কংগ্রেস মুসলিম লীগের পৃথক নির্বাচন ব্যবস্থাকে মেনে নেবে, সাম্প্রদায়িকতাকে এখানে গ্রহণ করা হলো। আজকে মুসলিমরা দাবি করছে, কালকে অন্য একটা জাতি, অন্য একটা সম্প্রদায় দাবি করতেই পারে যে আমাদের কেন্দ্রীয় আইনসভায় এত শতাংশ সংরক্ষণ প্রয়োজন। তো সেক্ষেত্রে তখন তাহলে দেশ সাম্প্রদায়িকতার ভিত্তিতে নির্বাচন শুরু হয়ে যাবে। যাই হোক, সর্বাধিক পর্যালোচনা করে কথা বলা যায় যে তৎকালীন প্রেক্ষাপটের ওপর ভিত্তিতে, তৎকালীন প্রেক্ষাপটে লখনৌ চুক্তির গুরুত্ব অপরিসীম ছিল। মূলত এই বার্তাটা দেওয়া হয়েছিল যে দেশ এবং জাতির প্রয়োজনে দুটো সম্প্রদায়, দুটো জাতি সবসময় ঐক্যবদ্ধ হতে প্রস্তুত।